ঘটনা যেটা ঘটলো সচিবালয় ভেঙে, এটা তো প্রথম না, এর আগে কারা শুরু করলো এটা? এই জন্য প্রথম থেকেই তো এই সমস্ত বিষয়ে সরকার খুব কঠিন থাকা উচিত। সরকার যদি প্রতিনিয়ত রাজনৈতিক দলগুলোর সাথে বসতো, তাদের সাথে পরামর্শ করত এবং কিভাবে দেশ পরিচালনা করা যায়, এবং যেটা আমরা বারবার বলে আসছিলাম যে তারা একটা রোড ম্যাপ যদি দিত যে তারা কতদিন থাকতে চায় এবং এই থাকার মধ্যে দিয়ে প্রায়োরিটি বেসিসে কী কী কাজগুলো তারা করতে চায়, আর সংস্কারের মধ্যেও কোন কোন সংস্কারগুলো তারা করতে চায়, কিন্তু এই পর্যন্ত এই ব্যাপারে তারা খোলামেলা কোনো বক্তব্যই দেন নাই। আমাদের এই আলোচনা অনুষ্ঠানটির নিয়ম অনুযায়ী আমরা আলোচনা শুরুর আগে বিষয়ভিত্তিক একটি প্রতিবেদন দেখে আসি। চলুন তাহলে এটা দেখে নিই। যার যায় সে বুঝে কত ব্যথা তিলে তিলে দংশনে। যে আকাশ ফুঁড়ে ধেয়ে আসে বিমান, তার কোনো উত্তর নেই। বাতাসে ভেসে বেড়াচ্ছে হাজারো প্রশ্ন, যার একটি মৃত্যুর সঠিক হিসেব চাই। দুইটাই ক্লাসরুমে একদম স্পট ডেড, সবগুলো লোক মারা গেছে। কাল থেকে আজ পর্যন্ত 29 জনে আসছে, কি সংখ্যা এখন পর্যন্ত ধরা যায় 150-র উপরে আছে লাশে। সহপাঠী শিক্ষার্থীদের মতো একই প্রশ্ন জনতার, পাশাপাশি দেশের বড় রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদেরও। এখন পর্যন্ত সামরিক ও বেসামরিক যে হিসেব, তাতে লাশে ব্যবধান মাত্র 3টি। প্রধান উপদেষ্টার দপ্তর স্বাস্থ্য অধিদপ্তরের বরাতে বলছে, বুধবার দুপুর 1টা পর্যন্ত নিহতের সংখ্যা 29। তারা সবার নাম পরিচয় দিয়েছে, ফলে তাদের ভুল হওয়ার সম্ভাবনা কম বলে দাবি করছে। আর মঙ্গলবার পর্যন্ত আইএসপিআর যে তথ্য দিয়েছে, সেখানে মৃতের সংখ্যা 31 জন বলে উল্লেখ করা হয়েছে। ফলে সাধারণ মানুষ মেলাতে পারছে না নিহতের সংখ্যা। সামাজিক মাধ্যম ও বিভিন্ন সূত্র উল্লেখ করে ইচ্ছে মতো নিহতের সংখ্যা বলছে। তাই সন্দেহ বাড়ে, তবে কি গুম করা হয়েছে লাশ? আর এসবের পেছনে যেসব যুক্তি দেওয়া হচ্ছে, তার মধ্যে অন্যতম, যে দুটো শ্রেণীকক্ষ ও অফিস কক্ষ বিধ্বস্ত হয়েছে, সেখানে শতাধিক শিক্ষার্থী থাকার কথা, কিন্তু সেই তুলনায় মৃত্যুর সংখ্যা কম। সামাজিক মাধ্যমে লাশের সংখ্যা নিয়ে আলোচনা সমালোচনা থাকলেও গত 2 দিনে স্কুলের আশপাশে বা হাসপাতালে এমন কাউকে পাওয়া যায়নি যারা তাদের সন্তানের খবর এখনো জানেন না। এখানে গরমিল হতে পারে, কারণ হচ্ছে এটা তো ইমার্জেন্সি। এখন যেহেতু 2-3 দিন হয়ে গেছে, এখন তারা মিলিয়ে দেখবেন এবং কোন পরিবারের কাদের কোন ছাত্র পরিবারও তো খোঁজ নিবে। সম্মিলিত সামরিক হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, এখন পর্যন্ত হাসপাতালে 6টি মরদেহ রয়েছে, যাদের পরিচয় শনাক্ত করা যায়নি। এদিকে এই ঘটনায় আহত, নিহত, নিখোঁজ শিক্ষার্থী ও অন্যদের প্রকৃত সংখ্যা বের করতে 6 সদস্যের একটি কমিটি গঠন করেছে স্কুল কর্তৃপক্ষ। ওখানে কতজন ছিল এক্স্যাক্টলি এটা আমরা এখনো বুঝতেছি না, যেহেতু ছুটির পরে ঘটনাটা ঘটলো। এটা নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, হয়তো আমরা জানতে পারবো আর কি। বিশেষজ্ঞরা মনে করেন, বিভিন্ন সময়ে নানান ঘটনায় সাধারণের মনে যে অবিশ্বাস তৈরি হয়েছে, সেই কারণেই সমাজে এমন প্রতিক্রিয়া। যদি 2-একটা আমরা যদি ধরতে পারতাম, আমরা যদি বলতে পারতাম হ্যাঁ এখানে এরকম মারা গেছে, এখানে কম্বল হয়েছে, এরকম তো প্রমাণ তো করতে পারে, অনুমানের ভিতরে হ্যাঁ। অনেকেই মনে করেন, রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য কুচক্রী মহল সুকৌশলে সাধারণ মানুষের মধ্যে এমন তথ্য ছড়িয়ে দেয় দেশকে অস্থিতিশীল করার জন্য। আব্দুল্লাহ শাফি, গ্লোবাল টেলিভিশন, ঢাকা। আমরা প্রতিবেদনটি দেখলাম, যেখানে আমরা দেখলাম যে এই বিমান দুর্ঘটনা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মৃতের সংখ্যা নিয়েই এখন সবচেয়ে বেশি শঙ্কা তৈরি হয়েছে। আমরা এই আলোচনাটায় আসবো একটু পরে। এর আগে আমি গতকালকের একটা আলোচনায় আসতে চাই এবং সালাম ভাই, প্রথমে আমি আপনাকেই জিজ্ঞেস করতে চাই। আমরা দেখলাম যে গত রাতে জরুরি বৈঠক ডাকা হয়েছে এবং 4 দল নিয়ে সেই বৈঠকে আলোচনা হয়েছে। আসলে কি আলোচনা হলো যে 4টি দলকে ডাকা হলো? আপনাকে ধন্যবাদ। আমাদের রাজনীতিতে আমাদের বড় ভাই সেলিম ভাই, এবং আজকে যারা অনুষ্ঠান দেখছেন শুনছেন, তাদের সবাইকে ধন্যবাদ। পাশাপাশি শ্রদ্ধার সাথে স্মরণ করি যে অগণিত শিশু কিশোর যারা আজকে আমাদের কাছ থেকে হারিয়ে গিয়েছেন, সেই মর্মান্তিক যে ঘটনা, সেটার জন্য দুঃখ প্রকাশ করি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করি। যেটা আপনি বললেন, যেটা আসলে
এই যে এই বসাটা অর্থাৎ ঘটনা ঘটার পরে কেন? আমরা তো এর আগে বারবার বলে আসছি এই সরকারটা আমরা আনছি। এই সরকার যদি প্রতিনিয়ত রাজনৈতিক দলগুলোর সাথে বসতো, তাদের সাথে পরামর্শ করত এবং কিভাবে দেশ পরিচালনা করা যায়, এবং যেটা আমরা বারবার বলে আসছিলাম যে তারা একটা রোড ম্যাপ যদি দিত যে তারা কতদিন থাকতে চায় এবং এই থাকার মধ্যে দিয়ে প্রায়োরিটি বেসিসে কী কী কাজগুলো তারা করতে চায়, আর সংস্কারের মধ্যেও কোন কোন সংস্কারগুলো তারা করতে চায়। কিন্তু এই পর্যন্ত এই ব্যাপারে তারা খোলামেলা কোনো বক্তব্যই দেন নাই। বারবার মনে হয়েছে যে তারা জিগজ্যাগ হয়েতে শুধু সময় ক্ষেপণ করেছে। এখন আমরা বারবার যে কথাটা বলেছি যে যেহেতু পরাজিত ফ্যাসিবাদ একেবারে শেষ হয়ে যায়নি, তার মাথা চলে গেছে, কিন্তু ষড়যন্ত্র দেশে রয়ে গেছে। কাজে অনেকেই চাবে না যে দেশের গণতন্ত্রটা ফিরে আসুক, গণতন্ত্রে উত্তরণ ঘটুক। সেই কারণে বিভিন্ন প্রতিবন্ধকতা আসবে, ষড়যন্ত্র হবে, এবং সেই ষড়যন্ত্রগুলোকে মোকাবেলা করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবেই করতে হবে। কিন্তু দেখা গেল যে কিছুদিন পর পর মনে হয় যে তারাই যথেষ্ট। এমনকি এমনও দেখা গেল যে রাজনীতিবিদ, রাজনৈতিক দলগুলোকে গতকালকে কি ঠিক এইগুলো নিয়েই আলোচনা হলো? না, এগুলো হলো প্রাসঙ্গিক নাকি এই যে আপনি যেটা বলছিলেন আন্দোলন দমনে কোনো মানে ছাত্রলীগ ঢুকে গেল কিনা সেই ব্যাপারগুলো নিয়ে? না, এইগুলো যে আসছে, এটা আসাটাই যে স্বাভাবিক। আমরা তো আগেই বলছি যদি এটা সময় তারা বেশি নেয় তাহলে এই ধরনের আসবেই। এই ধরনের মানে তারা অবস্থা ক্রিয়েট করবে, যারা পরাজিত ফ্যাসিবাদের শক্তি যারা আছে, তাহলে হয়তো স্বাভাবিক। আর আরেকটা যে কথাটা বারবার বলে আসছি যে আমরা যারা আন্দোলনকারী শক্তি ছিলাম, আমরা তো একে অপরের প্রতিপক্ষ না। আমাদের প্রতিপক্ষ হলো ফ্যাসিবাদ, আধিপত্যবাদ। কাজে সেটার সাথে যুদ্ধ বাদ দিয়ে মনে হলো যে একেবারে বিএনপির সাথে যুদ্ধ শুরু করে দিল। বলে যে বিএনপি ক্ষমতায় যাইতেছে, ইলেকশন হইলেই কাজে বিএনপিকে ঠেকাও। এই যে একটা মানে প্রতিযোগিতা, এবং প্রতিযোগিতাও না, এটা একটা অশুভ প্রতিযোগিতা। এটা যখন শুরু করলো তখনই কিন্তু, এবং এই যে আজকে দেখেন ঘটনা যেটা ঘটলো সচিবালয় ভেঙে, এটা তো প্রথম না। এর আগে কারা শুরু করলো এটা? এই জন্য প্রথম থেকেই তো এই সমস্ত বিষয়ে সরকার খুব কঠিন থাকা উচিত ছিল। অশুভ ঘটনাগুলো ঘটছে বলে কি বিএনপিকে বা চার দলীয় দল, মানে যেমন কালকে শুধু 4টি দলকে সেখানে ডাকা হয়েছিল, এই প্রায়োরিটিটা হচ্ছে না? প্রায়োরিটি তো সরকারের প্রায়োরিটি, এটা তো আমরা বলে দেই নাই, তাই না? এটা আমরা বারবার বলছি রাজনৈতিক দলগুলোকে তার রাখা উচিত, অলওয়েজ কনফিডেন্সে রাখা উচিত। কিন্তু কখনোই তো করে নাই। ইভেন যখন একটা প্রথম দিকে তো করলোই, কিভাবে করলো, উপদেষ্টা না করলো, পরের দিকে একটা যখন উপদেষ্টা নিয়োগ করলো, সাংস্কৃতিক উপদেষ্টা, সবার পক্ষ থেকে বললো কীভাবে করলেন, কী প্রয়োজনে করলেন, কেন করলেন, এটার রিপ্লাই তো কোনো দেয় না। এই সরকারের সবচেয়ে বড় এটাই, শুনে কিন্তু কোনো উত্তর তো দেয় না। এটাই হলো সবচেয়ে বড় কথা।